বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি ভালো আছো। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের কনিক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কনিক চ্যাপ্টারের আগে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা বিস্তারিত প্রবলেম আলোচনা করেছিলাম। সেখানে সিকিউ প্রশ্নগুলি আমরা বিভিন্নভাবে দেখেছিলাম যে কিভাবে প্রশ্নগুলি আসে এবং আমরা কিভাবে সলভ করেছিলাম। তো আজকে আমরা এই কনিকেরই এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমসিকিউ কোশ্চেনগুলি কিভাবে হতে পারে, কোন টাইপের হবে এবং আমরা কিভাবে তার সলভ করতে পারি, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এনজয় করবে। তো আমরা আজকে তাহলে কনিকের এই কনিক চ্যাপ্টারের আমাদের তিনটা পার্ট আছে। এই তিনটা পার্টের সমন্বয়ে আমরা এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। আমরা এর আগে এই তিনটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করেছিলাম, যেখানে প্রশ্নের টাইপগুলি কেমন হয়, কিভাবে আসে এবং ফর্মুলাগুলি কিভাবে আমরা ডিরাইভ করেছিলাম, কিভাবে আমরা নিয়ে আসছিলাম চিত্র দিয়ে, গ্রাফ দিয়ে। এইটা তোমাদের আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলিও মুখস্থ করতে হয় না। এটা যদি আমরা গ্রাফিক্যালি আমরা যদি ব্রেনে নিতে পারি, তাহলে চিত্রগুলি, ফর্মুলাগুলি অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে। তো আশা করি তোমাদের ফর্মুলাগুলি মনে আছে। আমরা ওই ফর্মুলাগুলি ব্যবহার করে এমসিকিউ প্রশ্নগুলি কিভাবে দ্রুত সলভ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব কনিক, এই কনিকের এমসিকিউ। তো আমরা একটু স্লাইডে দেখে নেই। ওয়েলকাম। তোমাদের আমার পরিচিতি যেটা আমি একটু আগে বললাম, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নেক্সট আমাদের আজকের যে আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় কনিক এমসিকিউ। এইটার আমরা আজকে এমসিকিউ নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এই এমসিকিউ এর এই কনিক এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন, এইটা নিয়ে আমরা আজকে দেখব। এই প্রশ্নগুলি আমাদের বিভিন্ন টাইপের হয়, বিশেষ করে তিন টাইপের হয়। নাম্বার ওয়ান হলো সহজ হয় কিছু কোশ্চেন মধ্যম এবং কিছু কোশ্চেন হয় একটু জটিল বা কঠিন। এই যে তিন টাইপ, এই তিন টাইপের কোশ্চেনের ভিতরে আবার তিনটা ভাগ আছে। কি ভাগ তিনটা? সেই তিনটা ভাগ হলো একটা সাধারণ নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপরে আমাদের বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই তিন টাইপের আমাদের কোশ্চেন হয়ে থাকে সাধারণত। এই তিন টাইপের মধ্যেই আমাদের ওই তিন ভাগ থাকে, সহজ, মধ্যম, কঠিন। তো আমরা আজকে এই তিন টাইপের কোশ্চেন নিয়েই আলোচনা করব যে তিন টাইপের কোশ্চেন কিভাবে হইতে পারে। তো আমরা ওই তিন টাইপের যেই কোশ্চেন, তিন টাইপের কোশ্চেনেরই এক্সাম্পল আমরা দেব। এক্সাম্পল দিয়ে সেই কোশ্চেনগুলি কিভাবে সলভ করা যায় এবং একটু দ্রুততার সহিত সলভ করতে হবে। এমসিকিউর আর একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেইটা হলো যে সময় লাগানো যাবে না, দ্রুত সলভ করতে হবে, নইলে টাইম কভার করা যাবে না, তোমরা জানো। সুতরাং আমরা এই কনিক এর এমসিকিউ এর কোশ্চেনগুলি আমরা আজকে কিভাবে দ্রুত সলভ করা যায় সেইটা আমরা শিখব। তো আমরা নেক্সটে চলে কোশ্চেন। আমরা একটা কোশ্চেন, প্রথমেই একটা কোশ্চেন আমরা আলোচনা করি যেটা সাধারণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি এটা সাধারণের মধ্যে পড়ে এবং সহজ, সাধারণ এবং সহজ। তো আমরা যে কোশ্চেনগুলি আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো টাইপের মধ্যে আমরা পাবো।
সুতরাং সেইভাবে আমাদের সলভ করতে হয়। এখন এখানে আমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ আছে কি, কেন্দ্রবিহীন কণিক কোনটি? নিচে দেওয়া আছে ক বৃত্ত, খ পরাবৃত্ত, গ উপবৃত্ত, ঘ অধিবৃত্ত। এখন এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ওই যে তিনটা আমাদের বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই সাইটটার যে ক্যারেক্টার, সাইটটার যে আমরা ফিগার আমরা আঁকছিলাম বোর্ডে এর আগের ক্লাসে, সেইখান থেকে আমরা বুঝে ফেলেছি যে এই কেন্দ্র কোনটির নেই। যেমন বৃত্তের কেন্দ্র আছে, উপবৃত্তের কেন্দ্র আছে, অধিবৃত্তের কেন্দ্র আছে, কিন্তু পরাবৃত্তের কেন্দ্র নেই। তাহলে পরাবৃত্তের কি আছে? আমরা দেখেছি পরাবৃত্তের উপকেন্দ্র আছে, অর্থাৎ ফোকাস আছে। আমরা পরাবৃত্তটা আঁকছিলাম এইভাবে দিয়ে দেখছিলাম যে ওর ফোকাস আছে, এইভাবে আমরা পরাবৃত্ত আঁকছিলাম, এইভাবে আমরা ফোকাস, এইখানে একটা ফোকাস, একে আমরা এস বলেছিলাম, আর এইটাকে আমরা বলেছিলাম শীর্ষবিন্দু। এটা শীর্ষবিন্দু, এটা নট কেন্দ্র। সুতরাং আমরা প্রশ্নটা ইজিলি দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলছি যে এর উত্তর কোনটা হবে। এর উত্তর হবে খ, অর্থাৎ পরাবৃত্ত, যেই পরাবৃত্তের কেন্দ্র নেই, আছে উপকেন্দ্র। এবার আমরা নেক্সট কোশ্চেন এক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে এই কোশ্চেনের উত্তর আমরা চট করে যদি বের করতে চাই, তাহলে এই পরাবৃত্তের যেই আমরা 4টা টাইপ আমরা দেখেছিলাম, 4টা স্ট্যান্ডার্ড ফর্ম দেখেছিলাম, এই 4টা স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের মাথায় আনতে হবে। তাহলেই আমরা এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলাটা ফিট করতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমরা সেটা বের করতে পারবো। এইখানে আমাদের কি আছে? এইখানে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4y, এইটা। তো আমরা পরাবৃত্তের 4টা ফর্ম শিখেছিলাম। 4টা ফর্ম, মূলত 2টা ফর্ম ছিল, ওই 2টা ফর্মেরই আবার নেগেটিভ 2টা ফর্ম ছিল, এই দিয়ে 4টা ফর্ম আমাদের ছিল। তো ফর্ম মূলত 2টা, একটা হলো এই y স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by। এই দুটা মূলত ফর্ম, মূল ফর্ম এই দুটা। এই দুটো থেকে আমরা আরো 2টা পেয়েছিলাম। সেই দুটা কি ছিল? সেই দুটা ছিল যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে -4ax, আর একটা হলো বিটা যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তাহলে -4by। মূলত এইটারই ওইটা ফর্ম। তাহলে এখন আমরা এই যে 4টা বা 2টা, এই 2টা ফর্ম যদি আমরা বুঝতে পারি বা আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা এটা কোন ফর্ম সেটা আমরা ধরতে পারবো। এইটা আমাদের এই ফর্ম। তাহলে এই ফর্মকে যদি আমরা এইভাবে সাজাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by। বি, হোয়াট ইজ বি? এখানে বি কি দিলে সাথে মিলতে হবে। বি মানে -1y। এই তো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, দিস ইজ দ্যাট, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by। এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? এর উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a0, এটার ছিল a0, এবং এইটার ছিল 0b, এটা ছিল 0b, এটা ছিল 0b। তাহলে সিমিলারলি আমাদের যেহেতু এইটা এই কেস, এর উপকেন্দ্র স্থানাঙ্ক হবে 0b, তাহলে 0 উপকেন্দ্র হবে 0b। হোয়াট ইজ বি? বি এখানে আমাদের -1, অর্থাৎ -1, এইটা, দিস ইজ ফোকাস উপকেন্দ্র 0 -1। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে 0 -1 কোনটা আছে। 0 -1 আছে খ, অর্থাৎ আমাদের এর উত্তর হবে খ। আমরা সহজেই পেয়ে গেলাম যে এর উত্তরটা খ হবে। নেক্সট, একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 81 ইকুয়াল টু 1। এই উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বা কোনটি? এই কোশ্চেন। তাহলে এখন আমাদের এই কোশ্চেনের উত্তরও আমাদের যদি আমরা পেতে চাই দ্রুত, তাহলে আমাদের ওই উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল, ওই স্ট্যান্ডার্ড ফর্মটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে
সেই স্ট্যান্ডার্ড ফর্ম যদি আমরা নিয়ে আসতে চাই, এখানে দুইটা আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, দুইটা ছিল। একটা ছিল, দুইটা কি কি ছিল? একটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইটা এইটা এ যদি বি থেকে বড় হয় তাহলে একটা হবে, আবার এ যদি বি থেকে ছোট হয় তাহলে এক ধরনের ফিগার হবে, অর্থাৎ দুইটা হবে, একটা এইরকম আনুভূমিক আর একটা উলম্বিক। অর্থাৎ একটা থাকবে এইরকম, একটা থাকবে এইরকম এক্স অক্ষের উপরে আর অক্ষ, আর একটা হলো ওয়াই অক্ষের উপরে আর অক্ষ, অর্থাৎ এইটা এইটা আমাদের মনে আছে। এইটা এই দুই ধরনের চিত্র আমাদের, যখন এ গ্রেটার দেন বি হবে তখন এইটা, এ লেস দেন বি হলে এইটা। এই দুটার জন্য আমাদের ফর্মুলাও দুই টাইপের, একটু ভিন্ন। তাহলে সেই ফর্মুলাগুলি কি ছিল? ফর্মুলাগুলি ছিল যে এখানে তাহলে আমাদের যে কনিকটা দেওয়া আছে এইটা বি এ লেস দেন বি, এ লেস দেন বি, এইটা যদি হয় তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা ছিল, যদি এ লেস দেন বি হয় তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা ছিল 2a স্কোয়ার বাই বি, 2a স্কোয়ার বাই বি। আর যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমাদের ফর্মুলা হবে 2b স্কোয়ার বাই এ। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে যেই ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই, এখানে আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার বাই 36 আর ওয়াই স্কোয়ার বাই 81। অর্থাৎ এখানে এ হলো 6, বি হলো 9, তার মানে এ লেস দেন বি। তাহলে আমাদের ফর্মুলা হবে এইটা 2a স্কোয়ার বাই বি। তাহলে 2a স্কোয়ার বাই বি মানে 2a স্কোয়ার বাই বি মানে আমরা এখানে এ স্কোয়ার দেয়, এ স্কোয়ার মানে 36, এ স্কোয়ার মানে 36 আর বি মানে 9, বি মানে 9 এইটা। তাহলে কত হলো আমাদের 4 8 আমাদের রেজাল্ট হবে 8। অর্থাৎ এইখানে আমাদের যেইটা আছে 8 হলো উত্তর হবে খ, উত্তর হবে আমাদের খ। তাহলে আমরা উপবৃত্তের এই প্রশ্নের উত্তরটা পেতে হলে আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম থেকে তার ফর্মুলাগুলি আমরা সহজেই ব্যবহার করে পেয়ে যাব। নেক্সট হলো 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 6। এটা কনিক, এটা একটা উপবৃত্ত। এই উপবৃত্তের উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে আমাদের উপবৃত্তটা এখানে কি দেওয়া আছে? উপবৃত্তটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমাদের উৎকেন্দ্রিকতার সাথে দেওয়া আছে, ই দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা মানে ইটা আমাদের দেওয়া আছে, দেওয়া আছে কত? দেওয়া আছে 1/√3, 1/√3। ইটা আমাদের দেওয়া আছে 1/√3। এইটা এখন আমাদের উপকেন্দ্র বের করতে হবে, ফোকাস বের করতে হবে। তাহলে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিলে এক্স স্কোয়ার বাই 6 দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার বাই 6 দিয়ে ভাগ করে 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 1। এখানে আমাদের এ লেস দেন বি, এটাতে আমাদের এ লেস দেন বি। তাহলে এ লেস দেন বি যদি হয় তাহলে ফোকাসের ফর্মুলা কি হবে? যদি এ গ্রেটার দেন বি হতো, অর্থাৎ এটা যদি বড় হতো এটা ছোট হলে, তখন আমাদের ফোকাসের ফর্মুলা ছিল যে এ ই 0 প্লাস মাইনাস এ ই 0। এখন এটা উল্টো হবে 0 প্লাস মাইনাস বি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 0 প্লাস মাইনাস বি। তাহলে এর উপকেন্দ্র হবে 0
প্লাস মাইনাস বি। হোয়াট ইজ বি? বি এখানে স্কোয়ার রুট 3, এটা বি স্কোয়ার, কিন্তু এটা কিন্তু বি স্কোয়ার আর এটা এ স্কোয়ার, তাহলে বি কত হবে? স্কোয়ার রুট 3, তাহলে বি হবে প্লাস মাইনাস বি স্কোয়ার রুট 3 হলো বি, আর ই হলো 1/√3। এইটা হলো আমাদের ফোকাস অর্থাৎ উপকেন্দ্র। এইটা মানে 0 স্কোয়ার রুট 3 ক্যান্সেল, প্লাস মাইনাস 1, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1। এই 0 প্লাস মাইনাস 1 আমাদের অ্যান্সার একটা আছে, সেইটা কোনটা? 0 প্লাস মাইনাস 1, দ্যাট ইজ ঘ। আমাদের এখানকার উত্তর হবে ঘ। তাহলে আমরা উপবৃত্তের যে কোনো পার্ট বের করতে হলে আমরা উপবৃত্তের ওই মেইন যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে ওই স্ট্যান্ডার্ড ফর্মে যে ওইখান থেকে আমরা আমাদের যেই ফর্মুলা ওই ফর্মুলাগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে সহজেই পেয়ে যাব। তাহলে এখানে আমাদের উত্তর ঘ, উত্তর আমরা ঘ পেলাম। নেক্সট কোশ্চেন, x - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -4y, এই কোণেকটির জন্য কোনটি সত্য? আগে আমাদের বুঝতে হবে এই কোণেকটা কি, পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত। এটা আমরা সহজেই বুঝে ফেলছি, এটা x² ইকুয়াল টু -4by ওই স্ট্যান্ডার্ড ফর্মের। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মের যদি হয় সেখানে আমরা ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব? এখানে x² ইকুয়াল টু 4by এই ফর্মের এই কোণিকটা, x - 1 স্কোয়ার ইকুয়াল টু -4y, এইটা। তাহলে এইটা যদি হয় এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এটাকে আমরা x মনে করলাম, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4b, b মানে -1 আর y মানে এটা y কে আমরা y দিলাম। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মে হয়ে গেল, x² ইকুয়াল টু 4by, হোয়ার এখানে আমাদের ক্যাপিটাল এক্সটাকে কি ধরেছি? ক্যাপিটাল এক্সটাকে ধরেছি x - 1 অ্যান্ড ক্যাপিটাল y মানে y, এইটা আমরা কনসিডার করেছি। এখন এইটা যদি হয় তাহলে এখন আমাদের এই ফিগার কোনটা হবে, এর চিত্র কোনটা হবে, কোন চিত্রটা আমরা এই ইকুয়েশন থেকে পাবো, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ফর্মের আমাদের ফিগার কোনটা হবে। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মের ফিগার কোনটা হবে সেইটা আমরা এইখান থেকে ফাইন্ড আউট করতে হলে আমাদের এইখানে কিছু তথ্য আমাদের জানা থাকতে হবে, বের করে নিতে হবে। কি তথ্য? এখান থেকে আমাদের শীর্ষবিন্দুটা জানতে হবে, যে শীর্ষবিন্দুটা কোথায় আছে, মূলবিন্দুতে আছে না মূলবিন্দুর বাইরে। মূলবিন্দুর বাইরে থাকলে কোথায় আছে সেই জিনিসটা আমাদের এখান থেকে ফাইন্ড আউট করতে হবে এইখান থেকে নিয়ে। তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝছি যে এটা শীর্ষবিন্দুটা কি হবে। শীর্ষবিন্দু মানে 0 0 0 0 মানে কি? এই x এর মান 0, এই y এর মান 0। তাহলে এই x এর মান 0 মানে এইটা 0। এটা আমরা ওই থিওরি ক্লাসে আগের ক্লাসগুলো আমরা এগুলো জেনেছি। তাহলে আমাদের উপকেন্দ্র শীর্ষবিন্দু হবে এইটা ইকুয়াল টু 0, এটা 0 মানে 1 আর এই y0 মানে 0, অর্থাৎ 0 1 এইটা আমাদের হবে শীর্ষবিন্দু, এইটা হবে আমাদের শীর্ষবিন্দু, এইটা আমাদের শীর্ষবিন্দু। এখন আমরা দেখব যে আমাদের ফিগারে শীর্ষবিন্দু 1 0-তে কোনটা আছে, কোনটা আছে। যদি একটাই থাকে তাহলে আমাদের আর কিছু দেখার দরকার নেই, আর যদি একাধিক থাকে এই 1 0 বিন্দুতে শীর্ষবিন্দু তাহলে আমরা আরো কিছু কন্ডিশন দেখব যে কোন কন্ডিশন এখানে স্যাটিসফাই করে। সুতরাং এখানে আমরা আগে দেখে নেব যে ক খ গ ঘ এর এইখানে শীর্ষবিন্দু 1 0 কোথায় আছে। তাহলে ক এ আমাদের আছে 1 0, খ এ শীর্ষবিন্দু 1 0-তে নয়, গ এ শীর্ষবিন্দু 1 0-তে নয়, ঘ এ শীর্ষবিন্দু 1 0-তে নয়। তাহলে আমাদের শীর্ষবিন্দু 1 0-তে এই একটাই শুধু, সেটা হলো ক। সুতরাং আমরা খুব দ্রুত তার সাথেই এটা আমরা পেয়ে গেছি, এর উত্তর হবে ক। এর উত্তর হবে আমাদের ক, আমরা পেয়ে গেছি, এর উত্তর হবে ক। নেক্সট, তাহলে আমরা এই জিনিসগুলি খুব সহজেই পেয়ে যাব। এটাও ঠিক এটাই একই টাইপের, এটা আমাদের ওই স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে যাব। এটা কি আছে? এটা
এটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, -4ax এইটা। এবং এখানে আরেকটা কথা বলে দেওয়া আছে যে হোয়ার এ ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এ পজিটিভ, তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে এই নেগেটিভ মানটা সবসময় নেগেটিভই থাকবে। তাই যদি হয় তাহলে এখানটা আমরা যদি এইভাবে সাজিয়ে নেই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a মানে মাইনাস এ এক্স, এইটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল। এখন এখানে আমাদের যে প্রশ্নটা যে কোথায় গেল এইটা, এখানে যে আমাদের প্রশ্নটা যে এই লেখচিত্র কোনটি, তাহলে এর আমাদের শীর্ষবিন্দু কোথায় হবে? এর শীর্ষবিন্দু 0 0, এর শীর্ষবিন্দুটা 0 0, এর শীর্ষবিন্দুটা 0 0। এখন 0 0 শীর্ষবিন্দু, এখানে 4টারই শীর্ষবিন্দু 0 0। কি ব্যাপার, ডিস্টার্ব করতেছে নাকি? 4টারই শীর্ষবিন্দু 0 0। তাহলে আমাদের আর একটা জিনিস এইখান থেকে বের করতে হবে, সেটা হলো কি ফোকাস। এর ফোকাসটা কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে ফোকাস মানে এই স্ট্যান্ডার্ড ফর্মের ফোকাস হলো a0, মানে এখানে এ আমাদের মাইনাস এটাই এ, অর্থাৎ -a0, -a0 মানে কি? -a0 মানে এক্স অ্যাক্সিসের নেগেটিভ পোরশনের উপরে, যেহেতু y0 এক্স অ্যাক্সিসের নেগেটিভ পোরশনের উপরে হবে হলো আমাদের ফোকাস। তাহলে এখন আমরা একটু দেখে নেব যে এক্স অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের নেগেটিভ পোরশনে কোনটার ফোকাস আছে। তাহলে আমরা কয়ে যদি দেখি, কয়ে শীর্ষবিন্দু 0 0-তে আছে, কিন্তু এক্স অক্ষের পজিটিভ পোরশনে ফোকাস আছে কয়ে। ক্ষয়ে আছে কোথায়? ক্ষয়ে আছে নেগেটিভ পোরশনে ফোকাস। আমরা চিত্র দেখেই বুঝতে পেরেছি। সুতরাং এর উত্তর হবে খ। এটার উত্তর আমরা পেয়ে গেলাম, এর উত্তর হবে খ। আমরা এর উত্তর পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 0, এই সমীকরণের লেখচিত্র কোনটি হবে? তাহলে এই সমীকরণগুলি দেখেই আমাদের চিনতে হবে যে এইটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, এই কোন ফর্মের এই ইকুয়েশন সেটা আমরা প্রথমেই ফাইন্ড আউট করে নেব। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই আছে হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 0, এইটা এই সমীকরণের লেখচিত্র কোনটি? তাহলে এইটা আসলে পরাবৃত্তের সমীকরণ। এর স্ট্যান্ডার্ড ফর্ম হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ওপাশে দিলে -2y। এই -2y-কে আমরা একটু সাজিয়ে লিখব যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4by, এই ফর্মে আমরা নিলাম 4by। তাহলে আমাদের বির মান হলো হাফ, বির মান হাফ। তাহলে এখন আমাদের এবং এখানে আমাদের শীর্ষবিন্দুটা 0 0, শীর্ষবিন্দু আমাদের 0 0, শীর্ষবিন্দুটা 0 0, শীর্ষবিন্দু 0 0 আমাদের 4টা ফিগারেই আছে। সুতরাং শুধু শীর্ষবিন্দু দিয়ে ফাইন্ড আউট করা যাবে না, আর একটা কিছু লাগবে। সেটা হলো কি, আগের মতোই আমরা ফোকাস দেখব কোথায়, অর্থাৎ উপকেন্দ্র কোথায়। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এর উপকেন্দ্র কোথায় হবে? এর উপকেন্দ্র হবে 0b, 0b। বি হোয়াট ইজ বি? হোয়াট ইজ বি হলো -1/2। এইখানে আছে আমাদের উপকেন্দ্র। এখানে মানে 0 -1/2, -1/2 মানে এক্স ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পোরশনে, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পোরশনে। তাহলে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পোরশনে আমাদের কোন চিত্রে আছে ফোকাস? ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ পোরশনে, যেটা আমরা দেখেই বুঝতে পেরেছি এইটা হলো গয়ে নেগেটিভ পোরশন, ওয়াই এর নেগেটিভ পোরশনে আমাদের ফোকাস আছে। উত্তর তাহলে আমাদের গ। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আমরা এর পরে আরো কয়েকটা দেখব। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -2x, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 2x ইকুয়াল টু 1, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 একক,
উপকেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস হাফ 0, এটা যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3, কোনটা সঠিক হবে? এখন আমাদের কোনটা সঠিক হবে এইটা বাছাই করতে গেলে আমাদের তিনটাই টেস্ট করতে হবে অতি দ্রুততার সাথে। তিনটাই আমরা দেখে নেব যে তিনটা ঠিক আছে না একটা ঠিক আছে না দুটো ঠিক আছে না কয়টা ঠিক আছে। তাহলে আমরা প্রথমতই দেখে নেব যে এই প্রথমটা ঠিক আছে কিনা। তো সেইটা দেখতে গেলে আমাদের সর্বদাই আমাদের এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিলে তবেই আমরা বিভিন্ন পার্ট আমরা বের করতে পারবো। তাহলে এখন আমরা একে স্ট্যান্ডার্ড ফর্মে নেব। স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিতে চাই তাহলে কি হবে? এখানে আছে কি y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2x। এইটাকে আমরা একটু সাজিয়ে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিলাম। y স্কোয়ার ইকুয়াল টু 4ax, a মানে মাইনাস হাফ দিলে এর সাথে মিলবে, এই আগের মতোই হলো এইটা। তাহলে এখন এর y স্কোয়ার ইকুয়াল টু 4ax, a মানে মাইনাস হাফ। এখন আমরা দেখব যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ফর্মুলা আমরা জানি। এইটা y অক্ষের x অক্ষের উপরে এর ফোকাস, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো x ইকুয়াল টু a। তাহলে x ইকুয়াল টু a যদি হয়, x ইকুয়াল টু হোয়াট ইজ a মানে মাইনাস হাফ এইটা। তাহলে আমরা কি পেলাম এখানে 2x ইকুয়াল টু মাইনাস 1, 2x ইকুয়াল টু মাইনাস 1। আর আমাদের 1 নম্বরের উত্তর বলা আছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 2x ইকুয়াল টু 1। সুতরাং এটাই কন্ট্রাডিকশন, এখানে কন্ট্রাডিক্টরি আমাদের কন্ডিশন। সুতরাং 1 নাম্বার হবে না, 1 নাম্বার আমাদের কন্ডিশন ভায়োলেট করছে। এবারে আমরা 2 নাম্বার টেস্ট করব। তাহলে আমাদের 1 নাম্বার বাদ, এটা হলো না। 2 নাম্বারে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 4a। তাহলে এটা 4a মানে হলো মাইনাস হাফ, যদিও এখানে আমাদের যেহেতু ডিস্টেন্স সুতরাং হাফ কনসিডার করলে আমাদের হবে হলো 2 একক, অর্থাৎ 2 নাম্বার উত্তর সঠিক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2। এবারে 3 উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক a0। হোয়াট ইজ a0? a মানে মাইনাস হাফ আর 0 মানে 0, অর্থাৎ 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমাদের 1 নাম্বার বাদে 2 আর 3 সঠিক। তাহলে 2 আর 3 যদি সঠিক হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে? ক না খ না গ না ঘ? তাহলে 2 এবং 3 কোনটায় আছে? 2 এবং 3 আছে গয়ে। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার উইল বি গটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো একটা, এটাও আগের মতোই একই, যে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই অধিবৃত্তের সমীকরণের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটি? তাহলে এই অধিবৃত্তের আমরা স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে গেলেই আমরা এর বিভিন্ন পার্ট বের করতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে যদি যাই, স্ট্যান্ডার্ড ফর্ম অধিবৃত্তেরও 2টা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। একটা হলো x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1, আর হলো y² বাই b² মাইনাস x² বাই a² ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে আছে x² বাই a² মানে 16 মাইনাস y² বাই আছে হলো 9 ইকুয়াল টু 1। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এইখানে আমাদের তাহলে a কত? a হলো 4 আর b হলো 3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² বাই a। 2b² বাই a। তাহলে 2b² বাই a যদি হয়, এখানে আমরা বসিয়ে দিলেই হয়ে গেল 2b² মানে 16, a মানে হলো 4, তার মানে হলো 4 আর হলো 8। এখানে আমাদের এখানে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² বাই a, ঠিকই তো আছে। 2b² বাই a
টু বি স্কোয়ার বাই 2 বি স্কোয়ার মানে হলো সরি 2 উল্টো হয়েছে, 2 বি স্কোয়ার মানে 9, 9 আমাদের হলো বির মান 9, 2 বি স্কোয়ার, 2 বি স্কোয়ার মানে 9 আর হলো এর মানে 4, a4 তাহলে অর্থাৎ 9/2, 9/2 এখানে আমাদের অ্যান্সার, তার মানে খ। এবারের উত্তর আমাদের খ। নেক্সট কোশ্চেন, এটা অধিবৃত্ত, এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এই একই টাইপের, এইখানে আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে নিলে কি হবে, এক্স স্কোয়ার, এখানে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এইটা আমাদের অধিবৃত্ত, এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো উপকেন্দ্রের স্থানাঙ্কের আমরা ফর্মুলা জানি যে প্লাস মাইনাস এ ই 0, এইটা। এখন এখানে আমাদের এ দেওয়া আছে, এখানে এ কত, এ হলো 4, বি হলো 3, এইটা। আর ইটা আমাদের দরকার, ইটা আমরা কিভাবে বের করি, ই হলো ই ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটা। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দেই মানগুলি কি পাবো, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো 9, এ স্কোয়ার মানে 16, এইটা। তার মানে আমরা পাবো 16 স্কোয়ার রুট 16, এখানে 16 মানে 9 বাদ দিলে 16 থেকে আমরা 9 বাদ দিলে পাবো কত, 7 আমরা যদি পাই 7 পেলাম, এইটা আমরা। তাহলে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ মানে কত, এ মানে 4, এ ই মানে কত, স্কোয়ার রুট ওভার 7/16 মানে 4, স্কোয়ার রুট ওভার 7/4, এইটা। আর হলো 0, এই তো। তাহলে 4 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের থাকবে কি প্লাস মাইনাস স্কোয়ার রুট 7, 0, প্লাস মাইনাস স্কোয়ার রুট 7, 0। কোনটা আছে আমাদের এখানে, ক, প্লাস মাইনাস 7, 0, এইটা আমাদের হলো উত্তর। নেক্সট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, y ইকুয়াল টু বি 2x প্লাস বি, এই রেখাটি যদি y স্কোয়ার ইকুয়াল টু 16x প্যারাবোলাকে স্পর্শ করে তাহলে বির মান কত, এইটা আমাদের খুব সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন এইটা, এবং ইম্পর্টেন্ট যে একটা সরল রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে এখানে বির মানটা কত। এইখানে আমাদের একটা জিনিস জানা আছে, আমরা আগের ক্লাসগুলোয় জেনেছি যে y ইকুয়াল টু mx প্লাস সি, এই রেখাটি যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে একটা কন্ডিশন আমরা পাই। ওই কন্ডিশনটা আমরা মনে রাখলেও হবে, আর যদি আমরা মনে না বের করতে পারবো, আমরা ইজিলি আমরা বেরও করতে পারবো। তো সেই কন্ডিশনটা হলো যে এটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে এ ইকুয়াল টু এমসি, অথবা এম ইকুয়াল টু, যেটাই আমরা বলি না কেন, এম ইকুয়াল টু a/c, এই শর্তটা আমরা পাই। এই শর্তটা আমরা কিভাবে পাই আমি একটু পরে বলছি, আগে আমরা এখানকার উত্তরটা খুঁজে বের করি, তারপরে আমরা বলবো যে এই শর্তটা আমরা কিভাবে নিয়ে আসতে পারবো। যদি মনে না থাকে, আমাদের মুখস্থ করার দরকার নাই, এমনিতেই চলে আসবে। তাহলে এই শর্তটা যদি আমরা বসিয়ে দিই, এখানে আমাদের কি আছে, এখানে এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু, এখানে আমাদের যে পরাবৃত্তটা আছে হলো, আর স্ট্রেট লাইন আছে এইটা প্লাস বি, এইটা স্ট্রেট লাইন, আর পরাবৃত্ত আছে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মানে 4 × 4x, এইটা আছে। তাহলে এখন আমাদের
এখানে এর মান কত, এই 4, এর মান 4, তাহলে আমরা বসিয়ে দিলাম 4, এর মান 4, এখানে এর মান আমরা বসিয়ে দিলাম 4, ইকুয়াল টু এম, এম এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম মানে 2 ইন্টু সি, সি মানে এটা ওয়াই এম এক্স প্লাস সি, সি মানে বি, সি মানে বি। তাহলে আমরা এখান থেকে সহজেই পেয়ে গেলাম, দ্যাট ইমপ্লাইজ বি ইকুয়াল টু আমরা কত পাবো, 2, বি ইকুয়াল টু আমরা 2 পাবো। অর্থাৎ এখানে আমাদের বির মান 2 আছে, ক খ গ ঘ ক্ষয় আছে আমাদের বির মান 2, সুতরাং আমাদের উত্তর হবে খ 2। এখন আমরা এখানে এই যে শর্তটা আমরা যে বসিয়ে দিলাম, এই শর্তটা যদি আমরা ভুলেও যাই তাতেও অসুবিধা নাই, আমরা বের করে ফেলবো, তাতে কোনো সমস্যা নাই। কিভাবে বের করব, এটা আমাদের ওই সিকিউ কোশ্চেনেও এটা কাজে লাগে, এই আমাদের এই কন্ডিশনটা। তো আমরা এই শর্তটা কিভাবে বের করব, তাহলে আমরা এই শর্তটা বের করি যে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি ইকাল, যদি ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax এই পরাবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে আমরা এই কন্ডিশন পাই। এটা কিভাবে আমরা পাব, তো আমরা সেটা একটু দেখে নিই, নিয়ে এটা যদি আমাদের মুখস্থ থাকে ভালো, না যদি মুখস্থ থাকে তাও আমরা বের করে নিতে পারবো খুব শর্ট টাইমে, যেহেতু এটা আমাদের সিকিউ কোশ্চেনেও লাগবে। তাহলে আমাদের কথা শর্ত হতে এইটা একে স্পর্শ করে, স্পর্শ করে মানে একটা বিন্দুতে মেলে, একটা বিন্দুতে মেলে, দুইটা বিন্দুতে না, স্পর্শ করে একটা বিন্দুতে। তাহলে এটা এটা যদি আমরা বসিয়ে দিই, সিদ্ধ করে যদি আমরা দেই, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় যদি এটা বসিয়ে দিই, তো তাহলে আমাদের কি দাঁড়াবে, এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই তো যেহেতু দুইটা একটা বিন্দুতে কোনো একটা বিন্দুতে ছেদ করে, সুতরাং ওদের একটা মিটিং পয়েন্ট আছে, একটা ছেদ বিন্দু আছে একটা, তাহলে আমরা সেখান থেকে একটা আমরা সমাধান পাবো। এইটা যখন বসিয়ে দিলাম, এখানে যদি আমরা সিম্পলিফাই করি, এম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2cmx প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা এইটা। এখন এখানে আমরা কি পেলাম, যে এম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ারের টার্ম, নেক্সট আমরা নেব এক্স এর টার্ম, এক্স এর টার্ম, এক্স এর টার্মে কী কী এখানে আছে, এখানে 2cm আর টু ফাঁকে আমরা লিখি 2cm, আর এইখানে আর একটা এক্স আছে মাইনাস 4a ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা আমরা পেলাম, এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট টার্ম, এইটা আমরা পেলাম। এখন আমরা এইখানে যে এক্স এর যে দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম, তাহলে এক্স এর মান এখানে দুইটা হওয়া উচিত, দুটাই হবে, যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি হয়ে গেছে, এটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে এক্স এর মান দুটোই হতে হবে, কিন্তু এখানে দুটো হওয়ার তো কথা নয়, কারণ এইটা একে ছেদ করবে না, স্পর্শ করবে। যদি স্পর্শ করে তাহলে কেবল একটা বিন্দুতেই করবে, অর্থাৎ আমরা ছেদ বিন্দু একটাই পাবো, কিন্তু আমাদের ইকুয়েশন বলছে দুটো হতে হবে, কারণ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে ওই এক্স এর মান দুটোই হবে, একই মান দুইটা হবে, অর্থাৎ সিমিলার মান দুইটা হবে, হয় 1 1 নয় 2 2 নয় 3 3, এরকম একই মান হবে। তাহলে একই মান যদি হয় কোনো ইকুয়েশনের, আমরা ওই বহুপদী সমীকরণে শিখেছি যে একই যদি মান হয় তাহলে তার নিশ্চয়কের মান 0 হয়। নিশ্চয়ক মানে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে বি মানে এইটা, আর 4ac এইটা, 4 এটা এ, এটা সি, তার মান 0 হয়, অর্থাৎ 2cm মাইনাস 4a বি স্কোয়ার মাইনাস 4ac, এ মানে এম স্কোয়ার আর সি মানে সি স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে, এইটা। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা খুব সহজেই পেয়ে যাব। এটাকে যদি বর্গ করি তাহলে আমরা উপরে চলে যাই, এটাকে যদি আমরা বর্গ করি কি পাবো, এটাকে যদি বর্গ করি তাহলে পাবো 4c স্কোয়ার এম স্কোয়ার, 4c স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 4 8 16 16 acm প্লাস 16 স্কোয়ার মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার, এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এই এম স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল,
এই দুটা ক্যান্সেল হয়ে যাবে, এই দুটা ক্যান্সেল। তাহলে আমাদের থাকলো কি, থাকলো এই দুটা, এই দুটার একটাকে ওপাশে দিয়ে দিই, এটাকে পাশে যদি আমরা নেই তাহলে কি হবে, এই 16 স্কোয়ার ইকুয়াল টু 16 ACM, অর্থাৎ 16 ক্যান্সেল হয়ে যাবে, এ স্কোয়ার ইকুয়াল টু এ একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ থাকবে, এ ইকুয়াল টু CM বা MC, এই শর্তটা আমরা লিখেছিলাম, এইটা ব্যবহার করে আমরা বের করেছিলাম। এই ছিল হলো আমাদের রাস্তা কই গেল এইটা। তাহলে আমাদের মনে না থাকলে আমরা এইভাবে বের করে নেব। এইটা আমরা সিকিউ কোশ্চেনে এইটা আমাদের কাজে লাগবে, এই কন্ডিশনটা, এই শর্তটা, এই শর্ত মনে না থাকলে অসুবিধা নেই। নেক্সট, এই সরলরেখাটি এই রেখার স্পর্শ হবে, কে এর মান কোনটি হবে? একই কোশ্চেন আমাদের, সেম কোশ্চেন, সিমিলার কোশ্চেন। এখানে আমরা ওই একই শর্ত বসিয়ে দিলে আমরা কে এর মানটা পেয়ে যাব, একই কোশ্চেন। যেমন তাহলে এখানে আমাদের আছে y ইকুয়াল টু kx -1, আর আছে y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3, এইটা আমাদের আছে। এখানে আমাদের সমীকরণটা একটু চেঞ্জ আছে, এখানে y স্কোয়ার ইকুয়াল টু 4 ax ছিল, এখানে x স্কোয়ার ইকুয়াল টু 4 এরকম টাইপের হবে। তাহলে এখানে ঠিক তাই, এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই ওইভাবে, আমরা ফর্মুলা সরাসরি ফিট না করে আমরা যদি মূল নিয়ম থেকে বের করে নিয়ে আসি তাহলে আমরা ওই একই শর্তটা পেয়ে যাব। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি পাবো, ওয়ার মানটা বসিয়ে দেই, তাহলে kx -1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এখানে আমরা এক্স স্কোয়ারটা নিলাম, এক্স স্কোয়ার মাইনাস kx, আর এটা হবে মাইনাস 4 হয়ে যাবে, প্লাস 4 ইকুয়াল টু 0, এইটা আমরা পেলাম, এক্স স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, এখানে আমাদের যে নিশ্চয়কের মান 0 হবে, সেখানে আমরা বি স্কোয়ার মানে এখানে কি হবে, মাইনাস কে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4, এ হলো 1, সি হলো 4 ইকুয়াল টু 0, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু হবে হলো 16, কে স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমাদের কে স্কোয়ার ইকুয়াল টু 16 হয়, কে এর মান কত হবে, কে ইকুয়াল টু আমাদের হবে, কে ইকুয়াল টু কি হবে 4, কে ইকুয়াল টু আমাদের 4 হবে, কে ইকুয়াল টু 4। তাহলে আমরা প্লাস মাইনাস 4, আসলে এখানে যেহেতু প্লাস মাইনাস 4, ওখানে প্লাস মাইনাস 4 কি নাই নাকি, প্লাস মাইনাস 4 হবে, আসলে উত্তরটা হবে প্লাস মাইনাস 4, আমরা বের করে ফেলছি। নেক্সট, এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে বৃত্তটির একই কথা, আমরা ওই শর্তটা বসিয়ে দিলেই আমরা লম্বের দৈর্ঘ্য পেয়ে যাব। লম্বের দৈর্ঘ্য মানে এখানে 4b 4a, তাহলে 4a এর জায়গায় আমরা ওই শর্তটা বসিয়ে দিলে এটা চলে আসবে, এর মানটা চলে আসবে। কেমন করে চলে আসবে, তারপরে আমরা ওটা বের করব। আমরা যেটা করলাম সেই কোশ্চেনেরই একটু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা কি আছে, এক্সটেনশনটা হলো যে আমাদের আছে y ইকুয়াল টু 3x প্লাস 1, আর পরাবৃত্ত আছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা 4ax। তো আমাদের এখানে চেয়েছে যে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো 4a আমরা জানি, দৈর্ঘ্য মানে 4a আমরা জানি, 4a। এখন এই এর মানটা আমরা বের করে নিতে হবে, ওই যে একটা শর্ত দেওয়া আছে যে ওই রেখাটি এই রেখাকে ওই একে স্পর্শ করলে আমরা এর মানটা পেয়ে যাব। এর মানটা কিভাবে পাবো, ওই যে আমরা এমসি এ ইকুয়াল টু এমসি, তাহলে এর মানটা কত, এখানে এ মানে এই, আর এম মানে এই যে y ইকুয়াল টু mx প্লাস সি, এম তাহলে 3 আর সি মানে 1, তার মানে আমাদের এর মান 3। এখানে আমরা এর মান 3 বসিয়ে দিলেই পেয়ে যাব। এর মান 3 বসিয়ে দিলে কত পাবো, 12, অর্থাৎ 12 এইখানে আমাদের 12 একটা উত্তর আছে, যেটা গ।
এই হলো আমাদের এইখানকার উত্তর আমরা পেয়ে গেলাম। নেক্সট এই কোশ্চেন আমরা এর আগে দেখেছি, তারপরে আমরা একটু বলি, একটু আলাদা আছে। এখানে ওয়াই এক্স স্কোয়ার ইকাল টু -4by এই টাইপের হবে। আমাদের মূল কথা এখানে ওই স্ট্যান্ডার্ড ফর্মটাকে কোন ফর্মে যাবে সেইটা আগে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে, কারণ ওখানে ফর্ম আমাদের 4টা। তো আমরা এখানে এটা দেখি কোন ফর্মে এটা যায়, তারপরে আমরা সহজেই ওইটা পেয়ে যাব। এটা কোন ফর্মে যাবে? এখানে আছে হলো কি আছে, y ইকাল টু -x - 1 হোল স্কোয়ার। এইটা তার মানে এইটা মূলত হলো এইটা। আমরা একে যদি একটু সাজিয়ে লিখি, এই -4 মাইনাস, এটা আসলে দুইবারে লিখি আমরা, এইটা ইকুয়াল টু -y, এই তো এটা মানে এইটাকে আমরা আর একটু যদি ফর্ম দিই, একটু সাইজ করি, তাহলে কি হবে, এটা -y, এটাকে যদি আমরা সাইজ করি 4, তাহলে x স্কোয়ার, এটা x স্কোয়ার দিলাম, x স্কোয়ার ইকুয়াল টু 4by, b মানে -1/4, এটা b দিলে তাহলে এখান থেকে মিলে যাবে y, এই ফর্মে আমরা নিয়ে গেলাম। এইটা আমাদের কোন ফর্ম? x স্কোয়ার ইকুয়াল টু 4by, x স্কোয়ার ইকুয়াল টু 4by। এই পরাবৃত্তের তাহলে আমাদের শীর্ষবিন্দু কোথায় হবে? এর শীর্ষবিন্দু হবে আমাদের এই x মানে কিন্তু এইটা 0 আর y 0, তার মানে আমাদের শীর্ষবিন্দু হবে 1 0 বিন্দুতে, এই 1 0 বিন্দুতে শীর্ষ। তাহলে শীর্ষ আমরা প্রথমেই দেখে নেব যে শীর্ষ 1 0-তে কোথায় আছে, কয়টায় আছে। তাহলে শীর্ষ 1 0-তে কয়ে আছে? 1 0, ক্ষয়ে না গয়ে নাই, আর ঘয়ে আছে 1 0। তাহলে আমাদের খ অথবা ঘ এই দুটার ভিতরে আমাদের এখন আমরা বেছে নেব যে কোনটা হবে। তাহলে সেইটা পাওয়ার জন্য আমাদের আর একটা স্টেপ জাস্টিফাই করতে হবে। সেই আরেকটা স্টেপ কি? সেই আরেকটা স্টেপ হলো যে ফোকাসটা কোথায় হবে, ফোকাস মানে উপকেন্দ্র কোথায় হবে। তাহলে এর উপকেন্দ্র কোথায় হবে? x স্কয়ার ইকুয়াল টু 4by, এর উপকেন্দ্র কোথায় হবে? 0b, এর উপকেন্দ্র হবে 0b। তাহলে 0b মানে 0, এটা 0b মানে 0 মানে কার মান 0? x এর মান 0, x এর মান 0, তার মানে x ইকুয়াল টু 0, x মানে x - 1, এইটা ইকুয়াল টু 0, আর b তো b, এই b মানে -4, b মানে -4, এইটা। তাহলে আমাদের এখানে আমরা x এর মান পাবো 1 -4, 0b, b মানে 0b, এইটা। তাহলে আমাদের এটা দেখতে হবে যে এই 1 শীর্ষবিন্দু 1 0, শীর্ষবিন্দু 1 0 ক্ষয়ে আছে, শীর্ষবিন্দু 1 0 কয়ে আছে আর ঘয়ে আছে। এখন আমাদের ফোকাসটা কোথায় যাবে? ফোকাসটা আছে হলো 1 -1/4, অর্থাৎ x এর পজিটিভ পোরশন আর y এর নেগেটিভ পোরশনে আছে, y এর নেগেটিভ পোরশন। তাহলে কোনটা হবে আমাদের? আমরা দেখেই বুঝতে পেরেছি, ঘয়ে আছে হলো ফোকাস আছে x এর পজিটিভ পোরশন আর y এর নেগেটিভ পোরশন। সুতরাং উত্তর আমাদের হবে ঘ। নেক্সট, এটাও ঠিক একই, এটাও আমাদের উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের সমীকরণের উৎকেন্দ্রিকতা কত? এখন আমরা এই উৎকেন্দ্রিকতাটা বের করতে হলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে চলে যেতে হবে। আমরা স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে গেলেই আমরা এর সবগুলোই পেয়ে যাব। এখানে যদি এখানে চেয়েছে শুধু উৎকেন্দ্রিকতা, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এর যত নারী নক্ষত্র আছে সবগুলোই আমরা পেয়ে যাব, যেইটাই কোশ্চিন থাকবে। এইটাই যে কোশ্চিন থাকবে তা কিন্তু নয়, এইখানে যে ধরনেরই কোশ্চিন হোক না কেন আমরা সবগুলি বের করতে পারবো যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারি। তাহলে 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 400, এইটা। তাহলে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আগে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া মানে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই 16x স্কোয়ার বাই 400 প্লাস 25
ওয়াই স্কোয়ার বাই 400 ইকুয়াল টু 1 স্ট্যান্ডার্ড ফর্মে হয়নি, এখন এক্স স্কোয়ার বাই সামথিং ওয়াই স্কোয়ার বাই সামথিংয়ে যেতে হবে আমাদের, এখানে এই ফর্মে যেতে হবে। তার মানে এখানে ভাগ দিলে হবে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, অর্থাৎ 400কে 400 দিয়ে ভাগ করলে 25 আর 25 দিয়ে ভাগ করলে 16 হবে। এই আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেলাম। এটা এখন এইখান থেকে যেই কোশ্চেনে অ্যারাইজ করুক না কেন আমরা প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর বের করতে পারবো। এখানে আমাদের চেয়েছে উৎকেন্দ্রিকতা, এখানে উৎকেন্দ্রিকতা চাইতে পারে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইতে পারে, ফোকাস চাইতে পারে, দ্বিকাক্ষের সমীকরণ চাইতে পারে, অক্ষের সমীকরণ চাইতে পারে, যা এখানে কোশ্চেন হবে প্রত্যেকটাই বের করা যাবে। এখন আমরা এখানে যে স্ট্যান্ডার্ড ফর্মটা নিয়ে এলাম, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেয়েছি এর মান কত, এর মান হলো 5, এ স্কোয়ারের মান 25, এর মান 5, বি এর মান 4। এখন আমরা উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি হবে, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানগুলো আমরা বসিয়ে দেই, 1 প্লাস বি স্কোয়ার মানে কত, এখানে বি স্কোয়ার মানে 16 বাই এ স্কোয়ার মানে 25 এইটা ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 25 আর 16 যোগ করলে কত হবে, বিয়োগ মাইনাস 1 মাইনাস এইটা, তাহলে 25 থেকে বাদ দিলে 9 বাই 25, তার মানে হলো প্লাস মাইনাস 3/5 প্লাস মাইনাস 3/5। তাহলে এখানে আমাদের 3/5 যেটা আছে সেটাই উত্তর হবে আমাদের উৎকেন্দ্রিকতা। এখানে আমাদের 3/5 এই 3/5 মানে খ আমাদের উত্তর হবে 3/5। নেক্সট, y equal to 2x plus c, এই রেখাটি এই উপবৃত্তের স্পর্শ করে, c এর মান কত, এটা আমরা এর আগে একইভাবে আমরা জেনেছি, এটা আমরা পারবো, অসুবিধা নেই, একই টাইপের কোশ্চেন। নেক্সট, এখানে একটা কন্ডিশন সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার স্কোয়ার, এই শর্তটা বসিয়ে দিলেই এখানে আমরা পেয়ে যাব। এই কন্ডিশনটা যদি আমরা বসিয়ে দিই এই কোশ্চেনটা তাহলে পেয়ে যাব। শর্তটা হলো যে শুধু একটাই কন্ডিশন, যে ওই যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যদি একটা পরাবৃত্তকে উপবৃত্তকে স্পর্শ করে, এই উপবৃত্তকে যদি স্পর্শ করে, এটা উপবৃত্ত, আগে আমরা দেখলাম পরাবৃত্ত, এই উপবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে আমাদের এখানে কন্ডিশন হলো যে এই সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, এই শর্তটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। একটাই শর্ত, এই শর্ত বসিয়ে দিলে আমরা সির মানটা পেয়ে যাব, ওখানে যে কোশ্চেন চেয়েছে তার মান পেয়ে যাব। নেক্সট হলো এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু 2, এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তার অধিবৃত্তটাকে আমরা ঠিক আগের মতোই আমরা এই করে নেব, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে যদি নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু 2, এইটা ইকুয়াল টু 2, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস তাহলে হবে 8/y স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1, তার মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এখানে হবে হলো 4, তাহলে y স্কোয়ার বাই 1/4, এইটা y স্কোয়ার বাই 1/4, এইটা এই ফর্মের এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এটা আমাদের এই অধিবৃত্তের এই এটা বড়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই
বি স্কোয়ার, এই তো। তাহলে এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² a, ফর্মুলা হলো 2b² a, 2b² a। তা 2b² a আমরা যদি বসিয়ে দিই, 2b² মানে কত? 2b² মানে 1/4, 2b² a কত? এর মান 2b² a, √2, এর মান √2। এটা আমরা ক্যালকুলেট যদি করি তাহলে এখানে আমরা পাবো কত পাবো আমরা? এটা এই √2, তাহলে আমাদের হবে এখানে 2 কাটা যাবে, 2 থাকবে, অর্থাৎ 1/2 √2, 1/2 √2, 1/2 √2, এই তো এসে গেছে 1/2 √2, 1/2 √2 মানে আমাদের গয় আছে 1/2 √2, তাহলে আমাদের উত্তর এসে গেছে। এই তো আমরা খুব সহজেই পেয়ে গেছি, উত্তর হবে গ। এই টাইম কত? নেক্সট হলো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সেটা হলো যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কি নির্দেশ করে, কি এক্সপ্রেস করে? হোয়াট ডু ইউ মিন বাই দিস ইকুয়েশন হলো x² -y² = 0। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কেস, ভেরি ইম্পর্টেন্ট। এটা ভুল করার সম্ভাবনা খুব বেশি। এটা আসলে মনে হচ্ছে যে x² / 1² -y² / 1² = 0। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা অধিবৃত্ত। না, এটা আসলে অধিবৃত্ত নয়, কারণ অধিবৃত্তের এখানে যদি 0 না থেকে 1 যদি থাকতো তাহলে অধিবৃত্ত হতো, 1 না, এখানে আছে 0, তাহলে এটা আসলে অধিবৃত্ত নয়, উপবৃত্ত নয়, পরাবৃত্ত নয়। তাহলে এটা কি? এটা আমরা খুব সহজে এটা আমরা পেতে পারি। এইটা মানে হলো এই y² = x, এইটা তার মানে এই একই জিনিস, এইটা তার মানে y = +- x। এইটা দুইটা সরলরেখার সমীকরণ, এটা দুইটা সরলরেখার সমীকরণ। এটা হলো y = x আর এটা হলো y = -x, অর্থাৎ জোড়া সরলরেখা, যেটা আমাদের এখানে একটা উত্তর আছে। কোনটা আছে? ঘয়ে আছে জোড়া সরলরেখা। তার মানে এটা দুইটা সরলরেখার সমীকরণ, একটা হলো y = x একটা, আর y = -x একটা। তাহলে y = x কোনটা? y = x, আমরা এর চিত্রটা পাই। এটা মূলবিন্দু যদি হয়, এটা হলো y = x, অর্থাৎ y = x মানে কি? x এর মান আর y এর মান সিমিলার। এখানে x এর মান যা, y এর মান তাই, এখানেও তাই, এখানেও তাই। এটা হলো y = x, আর y = -x, তখন এই পাশ দিয়ে যাবে, অর্থাৎ x এর মান y এর মান একই, সাইন বিপরীত, চিহ্ন বিপরীত। যেমন এখানে x এর মানও যা, y এর মানও তাই, বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং এখানে আমাদের যে উত্তরটা হবে সেটা হলো যে এই সমীকরণটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে, অর্থাৎ এক জোড়া সরলরেখা নির্দেশ করে। আমাদের কত মিনিট হয়েছে? জাস্ট 1 ঘন্টা। নেক্সট, তাহলে আমরা এটা এক জোড়া সরলরেখা পেলাম। এবারে আমরা বহুপদী সমাপ্তি সূচক কিছু প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এর আগে আমরা একটা করেছি, আমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন করেছি, আর একটা আমরা দেখব। ওই যে y² = -20x, এই পরাবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্ক -50, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 20, নিয়ামক রেখার সমীকরণ x - 5, এইটাও যদি হয় তাহলে উপরের কোণটা সত্য। 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3। তাহলে আমরা তিনটাই শর্টলি আমরা টেস্ট করে ফেলবো এবং স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে। এইগুলো আমাদের বহুপদী সমাপ্তি সূচক। তাহলে y² = আছে আমাদের -20x, তাহলে আমরা 4b মানে -5 দিলাম, -4ax, এইটা y² = 4ax, এই স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে গেলাম। এখানে আমাদের এর মান কত? -5, এখানে a = -5। এখন
যে যেই জিনিস ওখানে তিনটা প্রদর্শন করা আছে ওই তিনটাকে এখন আমরা জাস্ট টেস্ট করব। যে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -50, তো আমাদের হিসাবে কি হয়, আমরা এর উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি, জানি a0 মানে -50, অর্থাৎ তাহলে আমাদের 1 নাম্বার রাইট, ঠিক আছে। নাম্বার 2 আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 20 দেওয়া আছে, তো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a মানে 4 × 5 মানে 20, এটাও কারেক্ট, অর্থাৎ 2 নাম্বারটাও কারেক্ট। এবারে 3 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে x = -5। এখন এইটা আমরা টেস্ট করব যে নিয়ামক রেখার সমীকরণ কি। নিয়ামক রেখার সমীকরণ হলো x = a, তাহলে x = a, হোয়াট ইজ a মানে আমাদের -5, তাহলে x = -5, তাহলে আমাদের ওখানে কি দেওয়া আছে, আমাদের ওখানে দেওয়া আছে x = -5, অর্থাৎ কারেক্ট। তার মানে আমরা কি পেলাম, তিনটাই কারেক্ট পেয়েছি, আমরা তিনটাই কারেক্ট পেয়েছি। সুতরাং আমাদের উত্তরটা হবে এখানে ঘ, উত্তরটা হবে ঘ। নেক্সট আরেকটা বহুপদী সমমিতি সূচক y² = -2x, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 2x = 1, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2, উপকেন্দ্রের স্থানাঙ্ক -0। এইটাও আমরা একটু দেখি খুব দ্রুত, এগুলো খুব সহজ, খুবই সহজ এবং ইন্টারেস্টিং, খুব সহজ এবং ইন্টারেস্টিং। তাহলে এটা আমরা কি পাবো, এভাবে আমরা সাজাবো y² আছে এটা 2x, তো এইটা আমরা 4, তাহলে হাফ, তাহলে আমাদের এর মান -1/2 হলো ইন্টু x, এর মান -1/2। এখন আমরা দেখবো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x = a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, তাহলে x = a মানে -1/2, তার মানে 2x = -1, 2x = -1, এইটা 2x = -1। এই 1 নাম্বার ভায়োলেট করছে, 1 নাম্বার হবে না, 1 নাম্বারটা হবে না, 1 নাম্বার হবে 2x = -1, 1 নাম্বার হবে না, 2 নাম্বার হবে। 2 নাম্বার দেখেই বোঝা যাচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a মানে 2, ঠিক। 3 নাম্বার আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a0, আমাদের হোয়াট ইজ এ হলো -1/2, তাহলে -1/2 0, -1/2 0, দ্যাট ইজ 3 নাম্বার সঠিক। তাহলে আমাদের 1 নাম্বার বাদে 2 এবং 3 সঠিক হবে, তাহলে 2 এবং 3 কোনটা আছে, উত্তর আমাদের গ, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার গ। নেক্সট, এটা আমাদের বহুপদী সমমিতি সূচক, একই টাইপের, আমরা 3টা টেস্ট করে পেয়ে যাব। এইবারে কয়েকটা আছে আমাদের অভিন্ন তথ্যভিত্তিক বহুপদী নির্বাচন, মানে একটা উদ্দীপক থেকে 2টা কোশ্চেন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই অধিবৃত্তের সমীকরণের জন্য আমাদের পরের 2টা কোশ্চেন সলভ করতে হবে। একটা হলো যে অধিবৃত্তটির উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য কোনটি, আর একটা হলো অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। এই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, তাহলে আমরা সকল টাইপের এমসিকিউ আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেই, তাহলে x² / 16 মাইনাস y² / 9 ইকুয়াল টু 1, এইটা এর 23 নাম্বার কোশ্চেন হলো, এইটার ভিত্তিতে আমাদের 2টা কোশ্চেন দিতে হবে, অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক 2টা কোশ্চেন আমরা উত্তর করব। এই দুটার ভিতরে একটা হলো অধিবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² / a, 2b² / a, 2b² / a মানে 2b² মানে 9, a মানে এখানে 4, a মানে 4, তাহলে এটা 2 হবে 9/2, 9/2, 9/2 আমাদের আছে উত্তর এখানে। 23-এর 9/2 মানে খ, 23-এর উত্তর হবে খ। নেক্সট 24, তাহলে 24ও এই উদ্দীপকেরই কোশ্চেন। 24-এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে +-ae0, +-ae0, তাহলে আমাদের এ আছে, এখানে এ আছে, এর মান আছে 4, ইটা নাই, ইটা আমাদের বের করতে হবে। ই তাহলে কি ফর্মুলা আমরা জানি, ই =
স্কোয়ার রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিয়ে আমরা মানটা নিয়ে নেই। 1 প্লাস বি স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে 9, আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 16, এ স্কোয়ার মানে 6। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 16, সেটা 25, অর্থাৎ 25/16। তার মানে হলো আমরা পাবো +-5/4, +-5/4। তাহলে এখন আমরা ওখানে জাস্ট বসিয়ে দেবো উপকেন্দ্রের স্থানাঙ্কে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? +-AE0, +-AE0। এখানে আমরা দিই তাহলে +-AE0, +-, এ মানে কত? এ মানে 4, ই মানে কত? ই মানে 5/4, আর হলো 0। এই তার মানে আমরা কি পেলাম? পেলাম 4 ক্যান্সেল, +-5/0, +-5/0, +-5/0 আছে আমাদের গয়ে আছে আমাদের +-5/0। সুতরাং এর উত্তর হবে +-5/0। নেক্সট ওই একই টাইপের আর একটা কোশ্চেন, অভিন্ন, একদম সিমিলার কোশ্চেন। এখানে আমাদের অধিবৃত্ত দেওয়া আছে। এই অধিবৃত্তের আলোকে এর উৎকেন্দ্রিকতা বের করতে হবে, আর হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একদম সিমিলার কোশ্চেন দুইটাই একই কোশ্চেন। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বের করে নিয়ে এই ফর্মুলাগুলি বসিয়ে যদি আমরা দেই, তাহলে আমরা এটা পেয়ে যাব। একই কোশ্চেন, এটাও ওই অভিন্ন তথ্যসূচক বহু নির্বাচনী। তাহলে আমরা মোটামুটি প্রত্যেক টাইপের কোশ্চেনই আমাদের আলোচনায় এসে গেছে। আশা করি এর বাইরে বা এই সিস্টেমের বাইরে আর থাকবে না। এক্সাম্পল হয়তো চেঞ্জ থাকতে পারে বা উদ্দীপক চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমাদের যেই সিস্টেম, যেই পদ্ধতি, যেই আমাদের যেই কয়েক টাইপের কোশ্চেন এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ, এর বাইরে থাকবে না। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এখনটা হয়েছে না? তো এখন আমরা এই কোশ্চেনটা তোমরা নিজেরাই পারবে, খুব সহজ। আগে যেটা করলাম একদম সিমিলার, হুবহু একই কোশ্চেন। তো আজকের মতো আজকে এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।